পুলিশের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তিলোত্তমার বাবা। টিভি9 বাংলায় তিনি স্পষ্ট জানালেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একেবারে মিথ্যে কথা বলছেন। তাদের পরিবারকে বিকেল 3:30-এর আগে সেমিনার হলের ভিতরে ঢুকতেই দেওয়া হয়নি। শুধু তাই নয়, তিলোত্তমার বাবার দাবি সেমিনার হলের ভিতর কোনো ঘেরা ছিল না, দেখেই বোঝা যাচ্ছিল সব সাজিয়ে রাখা হয়েছে। তিলোত্তমার পরিবারের এই বক্তব্য কি লালবাজারের কর্তাদের অস্বস্তি আরো বাড়ালো? কি বলেছিলেন তিলোত্তমার বাবা, শুনবো। ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি হলো? উনি তো সব মিথ্যা কথা বলছেন। আমাদের পরিবারকে কাউকে 3:30 আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদেরও 3:30 ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে। আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল। সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি। এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল, যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না, কোনো একদম ফাঁকা ছিল। যেরকম আমার মেয়েটা মানে ওই অবস্থায় অনেক সাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে, পুরো দেখলেই বোঝা যায়। পুরো বিষয়টা সাজিয়ে রাখা হয়েছিল, গুছিয়ে রাখা হয়েছিল। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আজ প্রেস কনফারেন্স করে যে কথা বলেছেন তা সর্বৈব মিথ্যে। আরো একবার শুনুন কি বলেছেন তিলোত্তমার বাবা। ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলার প্রয়োজনটা কি হলো? উনি তো সব মিথ্যা কথা বলছেন। আমাদের পরিবারকে কাউকে 3:30 আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদেরও 3:30 ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে। আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল। সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি। এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল, যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না, কোনো একদম ফাঁকা ছিল। যেরকম আমার মেয়েটা মানে ওই অবস্থায় অনেক সাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে, পুরো দেখলেই বোঝা যায়। এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। তিলোত্তমার বাবা আজ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করে যা বলেছেন, তিনি বলছেন তা সর্বৈব মিথ্যে। এই কথা লালবাজারের অস্বস্তি কি আরো বাড়াবে? দেখো, মানে লালবাজারের তো অস্বস্তি কিছুটা বাড়বেই, কিন্তু আমার মনে হয় যে এরকম একটা মানে আবহাওয়া যতটা না দুর্যোগপূর্ণ, তার থেকে এই যে আমাদের মধ্যে এখন বক্তব্যের একটা কথা কাটাকাটি চলছে, যেখানে বেসিক ফ্যাক্টস নিয়ে কনফিউশন হচ্ছে, সেইখানে কিন্তু আমাদের শুধু যে আমরা যখন যেখানে সারা শহর, সারা রাজ্য, সারা দেশ বসে আছে একটা সত্য উদ্ঘাটন হয় বলে, তো সেখানে একজন অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে সবার কাছে অনুরোধ যে আমরা রিয়েলাইজ করি যে কলকাতা পুলিশ অনেক দিক থেকে ভয়ঙ্কর চাপের মধ্যে আছে, কিন্তু এই চাপের মধ্যেও তারা একটা ফ্যাকচুয়ালি ক্লিয়ার লজিক্যাল কমিউনিকেশন করুক। কারণ এত ঝামেলার মধ্যে, যেখানে ইনভেস্টিগেশনও তাদের হাতে এখন আর নেই, সেখানে যদি এই বেসিক ফ্যাক্ট এবং এই বেসিক টাইমলাইন নিয়ে কে কোথায় ছিল, কটার সময় ছিল, কর্ডন করা হয়েছিল কিনা, এই ব্যাপারগুলো নিয়ে যদি এখন পরস্পর বিরোধী কথাবার্তা হতে থাকে, সেটা একটা অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি হবে। তো দিজ আর ভেরি ডিফিকাল্ট মোমেন্টস, এবং কলকাতা পুলিশও নানান দিক দিয়ে তারাও ট্রিমেন্ডাস চাপের মধ্যে আছেন। তারাও একটা সিম্পল, ক্লিয়ার, ফ্যাকচুয়ালি কারেক্ট কমিউনিকেশন করুক, কারণ তা না হলে এই পরিস্থিতিটাতে কি বলবো, মানে যেরকম মা বাবার হতাশা বাড়ছে, মানুষের মধ্যে তাদের অশান্তিটা বাড়ছে, সেখানে আবার পুলিশের পরিস্থিতিটা আমরা কেউ চাই না যে এই পরিস্থিতির মধ্যে পুলিশের সিচুয়েশনটা আরো অপলকা হয়ে পড়ুক। আমার মনে হয় না এটা কেউ চাইবে এখানে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার ছিলেন আমাদের সঙ্গে। তিলোত্তমার বাবা তিনি বলছেন যে লালবাজারের কর্তারা যা বলছেন তা মিথ্যে, পুরোটাই সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা হচ্ছে। আর প্রশ্নটা ঠিক এই জায়গায়, বক্তব্যের পর, তিলোত্তমার বাবার এই বক্তব্যের পর লালবাজারের অস্বস্তি কি আরো বাড়বে? যেখান থেকে সূত্রপাত, আজ ডিসি সেন্ট্রাল যখন প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি ঠিক কি বলেছেন শুনুন। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে, এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল,
অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। আমরা শুনেছি, এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিলেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি তার মতো করে পুরো বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তা মানতে নারাজ তিলোত্তমার বাবা। তিনি মনে করছেন, তিলোত্তমার পরিবার মনে করছে যে লালবাজারের কর্তারা মিথ্যে কথা বলছে। কথা বলবো এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ডক্টর গোস্বামী, স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছেন, কি বলবেন এরপর? দেখুন, এরপর সত্যি আর বলার কিছু থাকে না। যে সদ্য সন্তান হারানো বাবা তারা বলছেন যে আমাদের একজন দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা প্রধান কলকাতা পুলিশের, তিনি মিথ্যে কথা বলছেন, অন ক্যামেরা তিনি বলছেন। এরপরে কলকাতা পুলিশের সত্যি কি আর বলার কিছু থাকে? আমরা যা দেখতে পাচ্ছি যে ভিডিও ভাইরাল, সেটা 11 ফুটের এতগুলি লোক, 11 ফুটে কখনো এতগুলি লোক ধরে, এবং যে কোনো কর্ডনিং ছিল না। তারা যে মা বাবা বলছেন, তার বাবা বলছেন, এবং আমরা যখন বাড়িতে গেছি তখনও আমাদের একই কথা বলেছিলেন যে কোনো কর্ডনিং ছিল না, অ্যাজিপ আমার মেয়েকে নিয়ে এসে ওখানে সাজিয়ে রাখা হয়েছে। ফলে এটা একটা বড় দ্বন্দ্ব যে আদৌ ওটা ক্রাইম সিন ছিল কিনা, ক্রাইম সিন যদি থাকেও সেটাকে ডিস্ট্রয় এভাবে করা হয়েছে কিনা। যে অন্য দরজাটা বন্ধ ছিল, মানে ডেড বডির ঠিক পাশে আরেকটা দরজা, সেটা বন্ধ ছিল। ফলে এই একটা দরজা দিয়েই যে লোকজন ঢুকেছে এবং বেরিয়েছে। বা ভাবুন, ভিকটিমও ওই দরজা দিয়ে ঢুকেছে, এবং যে আততায়ী বা আততায়ীরা, ধর্ষক অথবা ধর্ষকরা, তারাও যে ওই দরজা দিয়ে ঢুকেছে এবং বেরিয়েছে। ওই 11 ফুটই বা কেন ছেড়ে রাখা হবে? ওই 11 ফুটের মধ্যে তার কোনো একটা আততায়ীর ছেঁড়া বোতাম খুলে যেতে পারে, তার চুল কিছু একটা খুলে যেতে পারে, ভিকটিমের কিছু একটা পড়ে থাকতে পারে, ওখানে অসংখ্য চিহ্ন থাকতে পারে। 51 ফুট বাই 32 ফুট যে ঘরটা বলা হচ্ছে, পুরোটাই যদি তাই ধরে না হয় যে ওটাই প্লেস অফ অকারেন্স, তাহলে পুরো ঘরটাকেই সিল করে রাখা উচিত ছিল। কেন যে কোনো কটন ছিল না, তো বাবাই বলছেন। সেখানে এই লোকগুলিকে ঢুকে, এবং এই লোকগুলি যারা ঢুকেছে তাদের যদি দেখেন যে হেলথ সিন্ডিকেট চালানোর যাদের যে অন্যতম পান্ডা হচ্ছেন সন্দীপ রায়, তাদের অনেককে এখানে দেখা যাচ্ছে, যারা যে তার মধ্যে এই যে দেবাশিস সোম হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ওকে রাখা হয়েছে, ওদের ওই সিন্ডিকেটের নাম করে নিয়োগে দুর্নীতি করার জন্য ওনাকে প্রেস করা হয়েছে। তারপরেও তিনি যে প্রতিদিন যে হাসপাতালে আরজিকর মেডিকেল কলেজে কি জন্য আসছেন। অন্য যে চিকিৎসকরা ওখানে গেছেন, যারা ভিডিওতে নেই, ডাক্তার সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এরা যে হঠাৎ করে এক একজনের কর্মক্ষেত্র এক এক জায়গায়, তারা হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন। মেয়েটির বাড়ির লোক খবর পেল সুইসাইড হয়েছে, আর এরা খবর পেয়ে গেল যে ধর্ষণ এবং খুন হয়েছে, এবং আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন। তাহলে পুরোটাই কি একটা পরিকল্পনা ছিল? যে এরা কাছাকাছি থাকবেন, এদের ডেকে নিয়েছে, সে প্রশ্নও তো এখন উঠছে যে এরা কাছাকাছি থাকবেন, এদের ডেকে নেওয়া হবে, আধ ঘন্টার মধ্যে চলে আসবেন, এবং যে সমস্ত প্রমাণ, তথ্য প্রমাণ লোপাট করতে শুরু করবেন। প্রশ্ন অনেক। আপাতত অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী। আমরা যে ছবি আপনাদের সামনে সকাল থেকেই রেখেছি, সেই ছবি দেখে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহলের বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেন ক্রাইম সিন সিল করে রাখা হয়নি, কেন সেখানে ঠিক করছিল ভিড়, আর এই ভিড়ের ভাইরাল ফুটেজ দেখে কে কি বলছেন একবার শোনা যাক। যারা দোষী তাদের কথা তো আমি ছেড়েই দিলাম, যারা এই ঘৃণ্য কাজ করেছেন, যারা দীর্ঘদিন ধরে এই আরজি করে দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছেন, আর পুলিশ যাদের এইগুলোকে ঠিক করে, প্রমাণগুলোকে ঠিক করে রাখা উচিত ছিল যাদের, তারা ঠিক করে রাখেননি। এবার এই কথাগুলো নিয়ে আমরা কার কাছে বলবো, কার কাছে জাস্টিস চাইবো? শুধু উই ওয়ান্ট জাস্টিস বললেই তো হবে না, কারণ সবই তো ওই পেঁয়াজের খোসার মতো আর কি, একটা করে নতুন এক একটা রং বেরোচ্ছে আর কি, গিরগিটির রঙের মতো সবাই এক একজন করে রং চেঞ্জ করছে। সাধারণ মানুষ যে কার কাছে যাবে, কোথায় যাবে, তারা তো কিছুই বুঝতে পারছে না, ক্লুলেস। ছোট পর্দা, বড় পর্দা, মেজো পর্দা, সেজো পর্দা, নকাকা পর্দা, কোনো পর্দা নেই। আমাদের এখন ওই পর্দাটার দিকে তাকানোর দরকার, যে পর্দাটা টাঙিয়ে রাখা হয়েছে দুষ্কৃতীদের, ক্রিমিনালদের, রেপিস্টদেরকে ঢেকে রাখার জন্য। ওই সব পর্দা মিলে এখন ওই পর্দাটাকে টেনে ছিঁড়ে দেওয়ার সময় হয়েছে আর কি। এই যে ভিডিওটা পর্দা ফাঁস করে বেরিয়ে এলো সামনে, আপনারা বুঝতে পারছেন তো যে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে, ন্যাচারালি একটা ষড়যন্ত্র হচ্ছে, যে এবারের ক্রিমিনাল
ক্রিমিনালদেরকে ঢেকে রাখা যাবে না, সব কিন্তু বেরিয়ে আসছে বাইরে। দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেটা দেখতে পাবো আমরা চোখে, মানে আমি বলছি একটা কালকুঠুরিতে বাকি জীবনটা কাটাতে হোক, একা একা একটা কালকুঠুরিতে বন্ধ করে রাখা হোক বাকি জীবনটা, এবং তার ভিডিও ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক। একটু তালিবানি শোনাচ্ছে ঠিকই, কিন্তু মনে কি হচ্ছে না যে তালিবানি একটুখানি হওয়া দরকার? তিলোত্তমা কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন ধর্ষণ এবং খুনের বিষয়ে কড়া আইন আনতে হবে। কেন্দ্রকে চিঠির কি উত্তর এলো আজ দেখুন। ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে দ্রুত শুনানির পাশাপাশি কঠোর আইন আনা দরকার, এই আবেদন জানিয়ে গত 22শে আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। সেই চিঠি পড়ে শুনিয়েছিলেন তার প্রধান উপদেষ্টা। It is horrifying to see that almost 90 cases of rapes occur daily throughout the country. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. এই চিঠির জবাবে 25শে আগস্ট পাল্টা রাজ্য সরকারের দিকেই আঙুল তুলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী অভিযোগের সুরে জানিয়েছেন বাংলায় হাজার হাজার ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে, তার শুনানির জন্য কোনো সক্রিয় পদক্ষেপ করেনি রাজ্য সরকার। ঠিক কি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী? লিখেছেন বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় তার জন্য 2019 সালের অক্টোবরে ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের 30শে জুন পর্যন্ত দেশের 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 752টি ফাস্ট ট্র্যাক আদালত কাজ করছে, তার মধ্যে 409টি পক্সো আদালত। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গকে 123টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল, তার মধ্যে 20টি শুধু পক্সো আদালত। কিন্তু 2023 সালের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদালতগুলির কাজ শুরু হয়নি। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অন্নপূর্ণা দেবী দাবি করেছেন 2019 সালের অক্টোবরে ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। 2023 সালের 8ই জুন চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকার জানায় তারা এই প্রকল্পে যোগ দিতে চায়। 7টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির ইচ্ছে প্রকাশ করে। সেই মতো লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করে বাংলার জন্য 17টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের 30শে জুনের হিসেব বলছে তার মধ্যে শুধুমাত্র 6টি পক্সো আদালত চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 48,600 ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে, তা সত্ত্বেও আরও 11টি ফাস্ট ট্র্যাক আদালত চালু করতে পারেনি পশ্চিমবঙ্গ। রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেনি, কোনো ধর্ষিতারা ঠিকমতো এখানে ন্যায় পাচ্ছে না। সব থেকে বড় উদাহরণ হচ্ছে কামদুনি। কামদুনির থেকে তো বড় নৃশংস ঘটনা খুব কম ঘটেছে। প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি বারবার বলা সত্ত্বেও মহিলা এবং শিশুদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করেনি রাজ্য। তিনি জানিয়েছেন মহিলাদের ওপর অত্যাচার বন্ধে ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর শাস্তির বিধান রয়েছে, কিন্তু তা কার্যকর করার বিষয়টি রয়েছে রাজ্যের হাতে। আরজিকর কাণ্ডের পর রাজ্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনে কতটা তৎপর হয় এখন সেটাই দেখার।